অবৈধ সম্পর্কে না জড়িয়ে হালাল সম্পর্কে জড়ানো মানে যদি ৭টা বিয়েও হয় তাতেও কোনো সমস্যা নেই। আর আপনি যেহেতু আমাকে এ ধরনের একটা কথা বলেছেন, আপনি মনে হয় হারাম সম্পর্কে জড়ান, সেই কারণেই আপনি এক কথা বলেছেন। আর বিয়ে মানুষ আসলে সুখে থাকার জন্য বা সুখ খোঁজার জন্য বসে না। আর আমি কী জন্য বিয়ে বসেছি সেটা আমার অডিয়েন্স খুব ভালো করেই জানে, আপনি হয়তোবা জানেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। তো সকালবেলা নাস্তা বানানোর পর আমার যে 2টা কাজ থাকে সেটা হচ্ছে পাখিদেরকে খাবার দেওয়া আর ছাদে হচ্ছে পানি নিয়ে আসা। আগে তো গাছ ছিল না, সেই কারণে ছাদে পানি দিতে হতো না, আর এখন প্রতিদিন সকাল বিকাল 2 বেলা আমাকে ছাদে আসতে হয়। কিছু গাছ তো লাগিয়ে দিয়েছিলাম, বাকি কিছু লাগানোর বাকি, সেই সাথে কিছু বীজ লাগিয়েছিলাম চারা করার জন্য। তো রমজানের আগে মূলত এই কাজগুলো আমাকে সারতে হবে, কারণ রোজা রেখে তো আর মাটির কাজগুলো আমি করতে পারবো না, যেহেতু বাসাটা 3 তালা। তো সেই নিচতলা থেকে মাটি সংগ্রহ করে ছাদে ওঠানো মানে অনেক কষ্ট। এতদিন আমার আসলে গাছ লাগানোর কোনো ইচ্ছে ছিল না। এ বাসায় আসার পর থেকে আপনারা তো জানেন অনেক গাছ কিন্তু আমার মারা গিয়েছে শুধুমাত্র অযত্নে। ভেবেছিলাম আর কোনো গাছ করব না, কিন্তু বাড়িওয়ালা বাসার ছাদে গাছ লাগানোর পর কেন জানি না সেই পুরাতন ইচ্ছেটা আবার আমার ভিতরে নাড়া দিয়ে ওঠে, যার কারণে চাইলেও আসলে চুপ থাকতে পারিনি। তো এই যে কিছু শসার বীজ ছিল যেগুলো হচ্ছে আমি চারা করে নিয়েছি। আর এই যে দেখেন মাশাআল্লাহ বাড়িওয়ালার গাছগুলো এত বেশি সুন্দর। আর বাড়িওয়ালা দেখা যাচ্ছে সারাদিনই পরিশ্রম করে, যার কারণে ওনার জন্য কোনো ব্যাপারই না। তো উনি কিন্তু একটু একটু করে মাটি এনে দেখেন চারাগুলো যে রোপণ করেছে, মাশাআল্লাহ এত সুন্দর বেগুন ধরে, আর এক একটা বেগুনের সাইজ কিন্তু প্রায় 1 কেজির মতো হয়। ভাবলাম আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে দেখাই। মূলত অসুস্থ থাকলেও এই কাজগুলো যখন আমি করি বা কাজগুলো যখন দেখি আমি অনেক বেশি স্বস্তি পাই, যার জন্যই আমার এই কাজগুলো মূলত করা। এখন আসি ভিডিও শুরুতে কেন আমি ওই কথাগুলো বললাম। আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা একটু পজ করে তারপর হচ্ছে পড়ে নেবেন। এই আপুটা আমার যেই ভিডিওতে একটু মোটামুটি ভিউজ আসে ওই ভিডিওতেই উনি কমেন্ট করে, যেহেতু আমি কিছুদিন আগে আমার একটা ননদের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওনার কিন্তু 7টা বিয়ে হয়েছিল। তো সেই বিয়ে একটা বিয়েও হচ্ছে টিকে নাই। তো 7 নাম্বার যেই বিয়েটা, ওর ছেলে মারা যাওয়ার পর যখন সে বিয়েটা বসে সেই বিয়েটা কিন্তু টিকে গেছিল এবং সে কিন্তু এখন সুখেই আছে। সেই কথা মানে সেই ভিডিওতে উনি এ ধরনের একটা কমেন্ট করেছেন যে আমারও নাকি 7টা বিয়ে হবে, আর আমি দেখা যাচ্ছে সুখ খোঁজার জন্যই নাকি বিয়ে বসি। আসলেই কি সুখ খোঁজার জন্য বিয়ে বসি? তো আপনারা যারা আমাকে শুরু থেকে দেখেছেন বা জানেন, আমি খোলা মনে কথা বলতে পছন্দ করি। আমি কোনো কিছুই হাইড করতে পছন্দ করি না। আমি সব কিছুই খোলামেলা বলে দেই। এতে যদি আমাকে কোনো বিপদে পড়তে হয় সেটা আমি সামলে নিব। কিন্তু মিথ্যা বলে বিপদে পড়ার থেকে সত্যি বলে বিপদে পড়া অনেক ভালো। তো যাই হোক, যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ, তবে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে পজিটিভলি নিয়েছেন। আপনারা আমাকে কোনো নেগেটিভ কমেন্ট করেন না। আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ বোঝান এবং সবসময় স্ট্রং থাকতে বলেন, কারো কথায় কান না দিতে বলেন। তো আমি বরাবরই এইসব কথা থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। তো যিনি কথা বলেছেন ওনাকে আমি প্রথম ভেবেছিলাম যে হাইড করব, তারপরে অনেক ভেবে চিন্তে ওনাকে আমি আমার চ্যানেলে রেখে দিয়েছিলাম। বাট যখনই দেখি যে আমার কোনো একটা ভিডিওতে ভিউজ আসে তখনই উনি এ ধরনের কথা বলে, তো ওনাকে এখন আমি আমার চ্যানেল থেকে হাইড করে দিয়েছি। তো যাই হোক, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু সোশ্যাল মিডিয়া সব কিছু শেয়ার করা উচিত না সেটা আমিও জানি, কিন্তু অনেকবার আপনাদেরকে বলেছি যে কেন আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তাই নতুন করে আর কিছু বললাম না। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু একটু একটু করে বড় হবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা মূলত ড্রয়িং রুম থেকেই শুরু করার ইচ্ছে ছিল, কিন্তু ছাদ থেকেই শুরু করলাম। আর এরপর ছাদ থেকে এসেই টুকটাক করে বাসার যে কাজগুলো সেগুলোই করে নিয়েছিলাম, যেমন ক্লিনিংয়ের যে কাজগুলো থাকে। আমার প্রতিটা জিনিসই হচ্ছে ডিপ ক্লিন করতে হবে, কিন্তু অসুস্থ থাকার কারণে করতে পারছি না। শরীর প্রচণ্ড পরিমাণ দুর্বল, সেই সাথে হাতের ব্যথা তো আছেই। আর কাউকে যদি বলি এই কাজগুলো করে দেওয়ার জন্য, কেউ তো দিবে না। বাসাটা যেহেতু মোটামুটি কিছুটা বড়,
তারপরেও তো বুঝতেই পারছেন ঝাড়ু দিতে গেলে প্লাস মুছতে গেলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। সেই সাথে এত বড় বাসার যেই ক্লিনিংয়ের কাজ আছে এগুলো যদি আমি করতে যাই আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই কারণেই যে কাজটুকু না করলেই না সেই কাজটুকুই এখন বর্তমানে করা হচ্ছে, যাতে রোজা কয়টা রাখতে পারি আর আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থতা দান করেন। যেহেতু সামনে রহমতের মাস, জানি না কি হবে। সবাই যেখানে রমজানের প্রস্তুতি নিচ্ছে সেইখানে আমি এখন চুপচাপ বসে সবার ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি আমি কবে রমজানের প্রস্তুতি নিব। যদিও বা আমি রমজানে সেরকম কোনো প্রস্তুতি করে রাখি না, আমি প্রতিদিনেরটা প্রতিদিনই করার চেষ্টা করি। দেখা যাচ্ছে ইফতারের আগে 2টা ঘন্টা সময় দিলে রান্নাবান্না প্লাস ইফতার বানানো সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে যায়। এতে করে ইবাদতের কোনো সময় নষ্ট হয় না। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সবাই আগে থাকতে করতে পছন্দ করেন। আমি কিছুটা দেখা যাচ্ছে যে প্রতিদিনেরটা প্রতিদিন করারই চেষ্টা করি। এটা শুরু থেকেই যেহেতু নানি দাদিদের নানি চাচিদেরকে দেখেছি, তো তাদের দেখতে দেখতে একটা অভ্যাস নিজের মধ্যেও কাজ করে। তো এখন যেহেতু আধুনিক যুগ, চাইলেও যেই কাজগুলো একটু বেশি বিরক্তকর সেগুলো করে রাখার চেষ্টা করি তারপরও। তো এবার আসলে কি করব জানি না, তবে যখন যেটা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার বাবাটা কিন্তু ঘুমাচ্ছিল, যার জন্য আমি ড্রয়িং রুমে কাজ করছিলাম আর সে কিন্তু উঠে গেছে। তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বিছানাটা গোছানোর জন্য রাজি করতে পেরেছি আর সে দেখেন খাট ধরে দাঁড়িয়ে আছে। তো ওকে নিয়ে কাজ করতে গেলে অনেক বেশি সমস্যা ফেস করতে হয়। আর সেটা তো আপনারা অনেক ভিডিওতেই খেয়াল করেছেন, আমি যখন যেইখানে যাব সে কিন্তু আমার সাথে সাথেই ঘুরঘুর করবে। এটা ওর অভ্যাস। ইদানিং চাইলেও আপনাদের সাথে সময় মতো ভিডিও শেয়ার করতে পারি না, কারণ আমার বাসার নেট 1টা থেকে 5টা পর্যন্ত থাকে না। তো 5টার পরে ভিডিওতে ভয়েস ওভার করে ভিডিও ছাড়তে ছাড়তে অনেক বেশি লেট হয়ে যায়। এর মধ্যে দেখা যাচ্ছে আরও কয়েকবার নেট চলে যাবে। তো এমনটা কেন হচ্ছে জানি না, প্রতিদিনই হচ্ছে নেটওয়ালাদেরকে ফোন দিতে হয় যে ভাইয়া সমস্যা কী। তো জানি না, হয়তোবা আজকেও ফোন দিয়েছিলাম, বলেছে গতকালকে ইঞ্জিনিয়ার আসবে, মানে পরের দিন ইঞ্জিনিয়ার এসে নাকি ঠিক করে দিয়ে যাবে। তো কতটুকু ঠিক হবে জানি না। আমি এই সমস্যাটাই এই বাসায় আসার পর থেকেই ফেস করছি। প্রতিনিয়ত ওনাদেরকে আমার ফোন দিতে হচ্ছে শুধুমাত্র এই কাজের জন্য। যদি আমি ইউটিউবিং না করতাম হয়তো আমার এত প্রয়োজন থাকতো না। তো যাই হোক, আপনাদের ভালোবাসার টানেই দেখা যাচ্ছে এতটা পরিশ্রম করি, কিন্তু আপনারা ভিডিও দেখে যখন লাইক দেন না তখন অনেক বেশি কষ্ট লাগে। আর বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও মেক করতে পারি। কারণ আপনারা তো জানেন আমি ডিপ্রেশনের রোগী, কোনো একটা কিছু হলেই আমি ডিপ্রেশনে চলে যাই আর ওখান থেকে বের হয়ে আসতে আমার অনেক বেশি সময় লাগে। আর বর্তমান পরিস্থিতি কম বেশি আপনাদের সবারই জানা, সেটা তো নতুন করে বলতে হবে না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব কিছু মেনে নেওয়াও কিন্তু সম্ভব না। অনেকবার মনকে বোঝাই যে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর, আর মেনে নিতে হবে। সত্যি কথা বলতে যখন আপনি একতরফা স্যাক্রিফাইস করা শুরু করবেন তখন সারা জীবন আপনাকে স্যাক্রিফাইস করে যেতে হবে। আর সেটা করতে করতে এখন আমার জীবন যাচ্ছে। তো জানি না এই জীবন আসলে আমি কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবো, তবে আল্লাহর কাছে একটাই চাওয়া, উনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি কিছু জামাকাপড় ধুয়েছিলাম, প্রতিদিন অল্প অল্প করেই ধুচ্ছি, যেহেতু বুঝতেই পারছেন হাতের অবস্থা বেশি একটা ভালো না। আর এখন খুব খারাপ অবস্থায় যাচ্ছে। আগে তো এক জায়গা থেকে ফেটেছিল, এখন 3-4 জায়গা থেকে রক্ত পানি ঝরে। তো এটা যে আসলে কতটা যন্ত্রণাদায়ক আর কি একটা বিশ্রী বাজে গন্ধ, সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে তো আলনাটা আমাকে প্রতিদিনই গোছাতে হয়। প্রথম হচ্ছে এলোমেলো করে আপনাদের ভাইয়া, আর দ্বিতীয়ত করে হচ্ছে আমার ছোট ছেলেটা। সে হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় এখানকার কাপড় চোপড় টেনে নিচে ফেলে দেয়। তারপর অনেক চেষ্টা করি ওকে বুঝিয়ে রাখার জন্য, কিন্তু ওর যখন রাগ ওঠে ও বিছানা এলোমেলো করবে, আলনার জামা কাপড় সব কিছু নিচে নামাবে, মানে ওর হাতের কাছে যা পাবে সে সেইগুলাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। আর ওকে আসলে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও কেন জানি না একদম ঘাড়তেরা হয়েছে। ঘাড়তেরা মানে একদম ঘাড়তেরা, ওর সাথে কেউ ঘাড়তেরামি করে পারবে না। তো সমস্ত কাজ শেষে এখন পুরো বাসাটাই হচ্ছে আমি একটু ঝাড়ু দিয়ে নিব। আগের দিন যেহেতু আমি বাসাটা মুছেছি তাই আজকে মুছবো না, চেষ্টা করি সপ্তাহে 2 দিন বাসাটা মোছার জন্য, যেহেতু বাসাটা অনেক বড় আর আমার রুমটা কিন্তু আমাকে প্রতিদিন একবার করে মুছতে হয়। তো আজকে আর সেইগুলো শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি আমি ভুল বলে থাকি বা ভুল কথা ধারা আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ছোট বোন হিসেবে। কথার সময় দেখা
দেখা যাচ্ছে অনেক ভুল ত্রুটি হয়েই থাকে, তো সেগুলো আসলে চাইলেও স্কিপ করা যায় না, যেহেতু একটানা ভয়েস দিতে বসি। আর কেটে কেটে ভয়েস দিলে ভয়েসটা শুনতেও বেশি একটা ভালো লাগে না। তো এই জন্যই দেখা যাচ্ছে চাইলেও অনেক কিছু স্কিপ করতে পারবি না, আর অনেক সময় কথায় দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যায়, মানে বলতে যাব একটা বলে ফেলি আরেকটা। এটা হয়তো বা অনেক আপুদের সাথেই হয়ে থাকে, বিশেষ করে যারা আমরা ভয়েস ওভারের কাজ করি। তো যাই হোক, বাসাটা ঝাড়ু দিয়ে এখন সামনের অংশটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা। যেহেতু এখন গরমকাল পড়ে যাচ্ছে, তো ময়লা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তো আজকের মতো এখানে বিদায় নিব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।